নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে পেশ হতে চলেছে ইউনিয়ন বাজেট 2026। আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তিনি যখন সংসদে সরকারের আগামী বছরের খরচ, ট্যাক্স এবং অর্থনৈতিক পরিকল্পনার নকশাগুলো তুলে ধরবেন, তখন তার সেই বক্তব্যের প্রতিটা শব্দই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বাজেটের সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলবে দেশের প্রতিটা নাগরিকের উপর এবং সামগ্রিক অর্থনীতির উপর। এবং তারই সঙ্গে সঙ্গে সেদিন যে মার্কেটের বড় ওঠাপড়া দেখতে পাবেন, সেদিন তো মার্কেট ওপেন থাকবে, তো সেই যে মার্কেটের ওঠাপড়া সেটাও কিন্তু তার বক্তব্যের উপরই নির্ভর করবে। তো এই বাজেট বক্তৃতার ঘোষণাগুলো আমরা সারা বছর দেখতে পাবো, মানে পরের ফাইন্যান্সিয়াল ইয়ারে। এবং সেই বক্তৃতায় বিভিন্ন যে অর্থনৈতিক শব্দ এবং পরিভাষাগুলো তিনি উল্লেখ করবেন, যে সরকার কিভাবে পাবলিক স্পেন্ডিং বাড়াতে বা কমাতে চায় এবং সরকার কোথা থেকে রেভিনিউ তুলছে, এগুলো যদি বুঝে নিতে পারেন তাহলে সেই যে বাজেট সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। এবং এই বাজেটের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো জানা থাকলে এই বাজেটের সময় বলা বিষয়গুলো বুঝতে সুবিধা হয় এবং আগামী ফিসকাল ইয়ারে দেশের অর্থনৈতিক দিশা কোন পথে যাবে তার একটা পরিষ্কার ধারণাও কিন্তু তৈরি হয়। তো চলুন দেখে নেওয়া যাক এই বাজেট 2026-এ এই নির্মলা সীতারামনজি যখন বক্তৃতা সামনে রাখবেন তখন কোন কোন প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা শুনতে পাবো, এবং এগুলো জানা প্রত্যেক নাগরিকের কিন্তু অবশ্যই একটা জরুরি কর্তব্য। তো প্রথমেই যেই শব্দটা বারবার শোনা যাবে সেটা হচ্ছে ইউনিয়ন বাজেট। চলুন সহজ কথা এটাকে বুঝিয়ে দিই। তো এই ইউনিয়ন বাজেট এটা হচ্ছে ভারত সরকারের বছরের টাকার হিসাবের খাতা। যেভাবে একটা পরিবার বছরের শুরুতে হিসাব করে যে কত টাকা আসবে, কত টাকা কোথায় খরচ হবে, সরকারও ঠিক সেইভাবে পুরো দেশের জন্য হিসাব করে এবং এই হিসাবটাই অর্থমন্ত্রী বছরে একবার পার্লামেন্টে পেশ করেন। আর এই বাজেটে কি কি থাকে, সরকারের সব আয়ের উৎস মানে ট্যাক্স, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফিজ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিভিডেন্ড ইনকাম এগুলো, তার সঙ্গে সঙ্গে সরকারের সব খরচের যে তালিকা সেটাও থাকে, তার সঙ্গে সঙ্গে আগামী বছরের আয় ব্যয়ের যে আন্দাজ, মানে কত কি সরকারের ঘরে আসতে পারে, কত কি সরকার খরচ করতে পারে, এই জিনিসগুলোও বাজেটে দেখতে পাওয়া যায়। যেমন যদি সহজ উদাহরণ নেই, ধরুন সরকার বলল আমরা নতুন স্কুল বানাবো, হাসপাতাল বানাবো, রাস্তাঘাট মেরামত করব, আর এই সবকিছুর টাকাই আসবে মানুষের দেওয়া ট্যাক্স থেকে। তো এই পুরো যে প্ল্যানটা সেটা হচ্ছে ইউনিয়ন বাজেট। যদি এক লাইনে বলেন তাহলে এই ইউনিয়ন বাজেট হচ্ছে দেশের টাকার মাস্টার প্ল্যান। এরপরে যেই জিনিসটা সব থেকে বেশি শুনতে পাবেন সেটা হচ্ছে ফিসক্যাল পলিসি। তো এটাকে খুব সহজ ভাষায় বললে ফিসক্যাল পলিসির যে মানে সেটা হচ্ছে সরকারের বিভিন্ন প্ল্যান বা তার সঙ্গে সঙ্গে কৌশল, যার মাধ্যমে সরকার ঠিক করে যে কত টাকা তারা ট্যাক্স নেবে, কত টাকা কোথায় খরচ করবে। আর এই দেশ এটা একটা ফ্যামিলিরই মতো, কখনো ফ্যামিলির অবস্থা ভালো যায়, কখনো খারাপ যায়। তো এই পলিসি দিয়ে সরকার এই দেশের যে পরিস্থিতি সেটা সামলায়। আর সরকার এই ফিসক্যাল পলিসি কখন ব্যবহার করে, যখন বেকারত্ব বাড়ে, তার সঙ্গে সঙ্গে বাজারে টাকার পরিমাণ কমে যায়, মানে মন্দা এলে। তো সহজ উদাহরণ ধরুন, বাজারে মানুষ কেনাকাটা করছে না, অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তখন সরকার কি করবে, বিভিন্ন যে ট্যাক্স সেগুলো কমিয়ে দেবে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এক্সপেন্ডিচার সেটাও বাড়াবে, মানে খরচ বাড়াবে, এই রাস্তা ব্রিজ বানানোর কাজ এগুলো শুরু করবে। এইগুলো উদাহরণ। তো এর মাধ্যমে কি হবে, এতে লোকের চাকরি হবে, তার সঙ্গে সঙ্গে লোকের হাতে টাকাও আসবে। তো এই যে একটা সরকার ব্যালেন্স করছে সেটাকেই বলা হয় ফিসক্যাল পলিসি। মানে এক লাইনে যদি বলেন, এই ফিসক্যাল পলিসি হচ্ছে ট্যাক্স এবং তার সঙ্গে সঙ্গে খরচ দিয়ে এই অর্থনীতিকে কন্ট্রোল করা। তারপরে 3 নম্বর যে জিনিস সেটা হচ্ছে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। খুব সহজ কথায় যদি বলি, এই ইনফ্লেশন মানে হচ্ছে জিনিসের যে দাম সেটা ধীরে ধীরে বেড়ে যাওয়া এবং তারই সঙ্গে সঙ্গে টাকার যে শক্তি সেটা কমে যাওয়া। এই ইনফ্লেশন বেড়ে গেলে কি হয়, আগের মতো কম দামে জিনিস কেনা যায় না। মানে আগে যে টাকায় কিছু জিনিস কিনতেন, বর্তমানে কিন্তু তার থেকে কম পরিমাণ জিনিস কিনতে পারছেন। যদি খুব সহজ একটা উদাহরণ দিই, তো গত বছর ধরুন 10 টাকায় 10খানা বিস্কুট পাওয়া যেত এবং এই বছর এই 10 টাকায় পাওয়া যাচ্ছে মাত্র 7খানা বিস্কুট। বা এই 10খানা বিস্কুট কিনতে আপনাকে হয়তো 12-13 টাকা খরচ করতে হচ্ছে। মানে কি দাঁড়াচ্ছে, মানে জিনিসপত্রের যে দাম সেটা বাড়ছে, আর উল্টো দিকে এটা বলতে পারেন টাকার যে দাম সেটা কমছে। তো এটাই হচ্ছে ইনফ্লেশন। এই ইনফ্লেশন রেট মানে কি, মানে কত শতাংশ দাম বেড়েছে। যদি একটা উদাহরণ নিই, আগে কোনো একটা জিনিসের দাম ছিল 100 টাকা এবং এখন সেই জিনিসটার দাম হয়ে গেছে 110 টাকা। মানে এই যে ইনফ্লেশন রেট এটা দাঁড়িয়েছে 10%। আর যদি এক লাইনে বলেন, ইনফ্লেশন মানে হচ্ছে জিনিসপত্র দামি হচ্ছে বা টাকা দুর্বল হচ্ছে। এরপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মনিটারি পলিসি, মানে আর্থিক নীতি। খুব সহজ কথায় যদি বলি, আমাদের দেশের এই যে টাকা সেটাকে কে কন্ট্রোল করে থাকে, আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং এই আরবিআই এরাই এটা ঠিক করে যে বাজারে টাকার পরিমাণ
পরিমাণ বাড়বে নাকি কমবে, লোন নেওয়া সহজ হবে নাকি কঠিন হবে। তো এটা আরবিআই কিভাবে করে, এই ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটা বাড়িয়ে বা কমিয়ে, মানে এই আরবিআই বিভিন্ন ব্যাংকগুলোকে বিভিন্ন যে নিয়ম সেগুলো বেঁধে দেয়। যদি সহজ উদাহরণ দিই, ধরুন বাজারে খুব বেশি টাকা রয়েছে, সবাই বেশি খরচ করছে, দাম হু হু করে বাড়ছে, তখন আরবিআই কি করবে, সুদের হার বাড়িয়ে দেবে। তার ফলে কি হবে, মানুষের লোন নেওয়ার যে পরিমাণ সেটা কমবে, মানুষের খরচ করার যে প্রবণতা সেটাও কমবে, এবং তার সঙ্গে সঙ্গে দাম সেটাও নিয়ন্ত্রণে আসবে। এটাই হচ্ছে মনিটারি পলিসি। এক লাইনে যদি বলি, এই মনিটারি পলিসি হচ্ছে এই আরবিআই কে দিয়ে টাকাকে কন্ট্রোল করা। তো চলুন এর আগের কিছু পয়েন্ট খুব সহজে রিভিশন করে নিই। এই ইউনিয়ন বাজেট এর মানে হচ্ছে এটা একটা দেশের টাকার খাতা, এতেই সব হিসেব থাকে যে কত টাকা আসছে এবং কত টাকা যাচ্ছে। তারপরে হচ্ছে ফিসকাল পলিসি, মানে সরকার ট্যাক্স ও খরচ দিয়ে যেটা কন্ট্রোল করছে। তারপরে আসছে ইনফ্লেশন, মানে দাম বাড়ছে, মানে টাকার জোর কমে যাচ্ছে। এবং তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে মনিটারি পলিসি, মানে আরবিআই টাকা ও লোন দিয়ে এই যে টাকার পরিমাণ সেটা কন্ট্রোল করছে। এর পরের যে জিনিসটা সেটা হচ্ছে বাজেট এস্টিমেটস বা বিই, এটাকে বাজেটের অনুমানও বলতে পারেন। খুব সহজ কথায় যদি বুঝি, এই বাজেট এস্টিমেটস মানে হলো আগামী বছরে সরকার কোথায় কত টাকা খরচ করবে তার আগাম হিসেব, মানে এটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শুরুর আগের প্ল্যান। এতে কি কি থাকে, যে কোন মন্ত্রণালয় কত টাকা পাবে, কোন স্কিমে কত টাকা খরচ হবে, মানে মোট আয় এবং মোট ব্যয়ের যে আন্দাজ সেটা সরকার সামনে রাখবে। যদি একটা সহজ উদাহরণ রাখি, যেমন ধরুন আপনার ফ্যামিলির যে প্রধান মেম্বার রয়েছেন, তিনি মাসের শুরুতে বললেন যে এই মাসে বাজারে খরচ হবে 8,000 টাকা, তার সঙ্গে সঙ্গে স্কুলের যে ফি সেটা রাখা হচ্ছে 5,000 টাকা, এবং আরো টুকটাক কিছু খরচ যেইগুলো নিয়ে হতে পারে 20,000 টাকার কাছাকাছি। মানে এটা কি, এটা কিন্তু এখনো খরচ হয়নি, শুধুমাত্র একটা আন্দাজ করে রাখা হয়েছে, এবং এই আন্দাজটাই হলো বাজেট এস্টিমেটস। আর এটাও মনে রাখুন, বাজেট এস্টিমেটস হচ্ছে বছরের শুরুর একটা আন্দাজ বা টার্গেট, যে সামনের ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকা খরচ হতে পারে। তারপরের যে জিনিসটা সেটা হচ্ছে রিভাইজড এস্টিমেটস, মানে হচ্ছে সংশোধিত অনুমান। খুব সহজ কথায় যদি আমরা বুঝি, এই বছরের মাঝখানে এসে যখন দেখা যায় যে শুরুতে আমরা যে আন্দাজটা রেখেছিলাম সেটা ঠিক ছিল না, তারপরে কিন্তু তখন নতুন হিসেব বানানো হয়, এবং এই নতুন হিসেবই হচ্ছে রিভাইজড এস্টিমেটস। কেন দরকার হয়, ধরুন দাম খুব বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে নতুন স্কিম চালু হয়েছে, সরকারের ট্যাক্স আদায় কম বা বেশি হয়েছে। একটা সহজ উদাহরণ দেখে নিই। তো বাজেটের যে এস্টিমেট, মানে যে পয়েন্টটা আগে কভার করলাম, সেই অনুযায়ী খরচ ধরা হয়েছিল 20,000 টাকা, একটা উদাহরণ হিসেবে ধরে নিন। কিন্তু হঠাৎ সেই মাসের শুরুতেই এই চিকিৎসা বাবদ খরচ হয়ে গেল 5,000 টাকা, তাহলে এখন মোট খরচ কত হবে, এই 25,000 টাকা। এটাও একটা আন্দাজ, কারণ এখনো মাসের কিছুদিন বাকি রয়েছে। আর যদি এই ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলি, তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ারের কিছুদিন বাকি রয়েছে। তো এই নতুন যে হিসাব সেটাই হচ্ছে রিভাইজড এস্টিমেটস। আর এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এই রিভাইজড এস্টিমেটের সময় পার্লামেন্টে ভোট হয় না, এটা শুধুমাত্র একটা আপডেট হিসাব। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেট, বা বলতে পারেন মূলধন বাজেট। খুব সহজ কথায় যদি আমরা বুঝি, এই ক্যাপিটাল বাজেট হলো সরকারের সেই হিসাব যেখান থেকে সরকারের বড় টাকা আসে বা বড় টাকা ব্যয় হয়। এতে কি থাকে, ক্যাপিটাল রিসিপ্ট থাকে, মানে টাকা আসা। তো কোথা কোথা থেকে সরকারের টাকা আসতে পারে, এই সরকার ধরুন ধার নিল, তার সঙ্গে সঙ্গে পিএসইউ শেয়ার বিক্রি করলো। এই পিএসইউ শেয়ার বিক্রি মানে কি, মানে আমাদের মার্কেটে সরকারি অনেক কোম্পানির শেয়ার তো রয়েছে, তো সেইখান থেকে তারা শেয়ার বিক্রি করতে পারে, বা এই সরকারের কাছে থাকা কোনো শেয়ারের যে আইপিও সেইগুলোকে বাজারে নিয়ে আসতে পারে, এবং সেইখান থেকে যে টাকাগুলো উঠবে সেটাও কিন্তু এই ক্যাপিটাল রিসিপ্টে যোগ হয়। তারপরে ধরুন সরকার কাউকে লোন দিয়ে রেখেছিল, তো সেই লোন সেটা ফেরত পাচ্ছে, এইগুলো হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে পড়ে। এবং এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে টাকা যাওয়া, এইগুলো কোন কোন ক্ষেত্রে হয়, সরকার বিভিন্ন জিনিস তৈরি করছে, যেমন এই ব্রিজ তৈরি করছে, রেল তৈরি করছে, রাস্তা তৈরি করছে, বা ধরুন সরকারি কোনো কোম্পানিকে লোন দিচ্ছে, তারপরে সরকার বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করছে। তো এইগুলোই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। একটা সহজ উদাহরণ দিয়ে দেখে নিই, ধরুন সরকার ব্যাংক থেকে 100 টাকা ধার নিল এবং সেই টাকা দিয়ে মেট্রো বানালো। এই যে পুরো হিসেবটা সেটাই হচ্ছে ক্যাপিটাল বাজেট। তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে রেভিনিউ বাজেট বা এই রাজস্ব বাজেট। খুব সহজ কথায় যদি আমরা বলি, এই রেভিনিউ বাজেট মানে হচ্ছে সরকারের দৈনন্দিন আয় আর তার সঙ্গে সঙ্গে খরচের হিসেব। এতে কি থাকে, এতে থাকে রেভিনিউ রিসিপ্ট, তার সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স থাকে, জিএসটি থাকে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফাইন, বিভিন্ন ফিস এগুলো থাকে। আর তার সঙ্গে সঙ্গে রেভিনিউ এক্সপেন্ডিচারে কি থাকে, বিভিন্ন খরচগুলো থাকে, যেমন স্যালারি থাকে, তার সঙ্গে সঙ্গে পেনশন থাকে, তার সঙ্গে সঙ্গে সাবসিডি এইগুলো থাকে। চলুন এটাও সহজ উদাহরণ দিয়ে দেখে নিই। যেমন সরকার এই ট্যাক্স থেকে টাকা পেলো এবং সেই টাকা দিয়ে কর্মচারীদের বেতন দিল, এটা হচ্ছে রেভিনিউ বাজেট। সরকার এই যে ট্যাক্স পেলো তার মানে কি হলো, সরকারের কাছে টাকা এলো এবং তারপরে সেই টাকা দিয়ে সরকার কি করলো, সরকারি যে কর্মচারী রয়েছে তাদের বেতন দিল, এবং এটাকেই রেভিনিউ বাজেট বলা হয়। আর এটাও মনে রাখুন, এটা হচ্ছে এই সংসারের মাসিক খাতার মতো। তারপরে 9 নম্বর
নম্বরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ফাইন্যান্স বিল। তো এই ফাইন্যান্স বিল মানে কি, মানে বাজেটে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে এই ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন জিনিসগুলো সেইগুলো পরিবর্তনের জন্য যে আইনটাকে আনা হয়। কেন দরকার হয়? এই যে বাজেট হবে 1 ফেব্রুয়ারি, সেদিন শুধুমাত্র ঘোষণা হবে, কিন্তু সেটা যদি আইন রূপে পরিবর্তন না হয় তাহলে কিছুই কার্যকর হবে না। একটা সহজ উদাহরণ দিয়ে দেখে নিই। আমাদের যে অর্থমন্ত্রী রয়েছেন তিনি ধরুন বললেন যে আমি ইনকাম ট্যাক্স কমাবো, সেটা কিন্তু সেই দিন থেকে লাগু হয়ে গেল না। এরপর কি করা হবে? সেই যে লেখাগুলো মানে খসড়া, সেই কথাগুলো কাগজে লিখে পার্লামেন্টে পাস করানো হলো এবং তারপরে যে বিল তৈরি হলো সেই বিলটাকেই বলা হয় ফাইন্যান্স বিল। আর এটাও মনে রাখুন, এই ফাইন্যান্স বিল এটা যদি পাস না হয় তাহলে কোনো ট্যাক্স চেঞ্জ কাজ কিন্তু করবে না। চলুন, অনেকগুলো পয়েন্ট কভার করা হলো, এবার একবার ঝালাই করে নিই। তো বাজেট এস্টিমেট মানে কি? এটা হচ্ছে বছরের শুরুর আন্দাজ যে সরকার কত টাকা খরচ করতে পারে। তারপরে রিভাইজড এস্টিমেট এর মানে কি, মানে মাঝপথে হিসাবটাকে আবার ঠিক করা, মাঝখানে ধরুন বড় কোনো খরচ হয়ে গেল তো সেটাকে আবার যোগ করা। তারপরে হচ্ছে ক্যাপিটাল বাজেট, মানে সরকারের কাছে বড় টাকা কোথা থেকে আসছে এবং সেই টাকা এই সরকার কোন বড় বড় কাজে ব্যবহার করছে। তারপরে আসছে রেভিনিউ বাজেট, মানে দৈনন্দিন আয় এবং ব্যয়ের যে হিসাব সেটা। এবং তারপরে হচ্ছে ফাইন্যান্স বিল। এই 1 ফেব্রুয়ারি এই নির্মলা সীতারামনজি তিনি যে কথাগুলো বলবেন সেইগুলো যে বিলের মাধ্যমে পেশ হবে সেটাই হচ্ছে ফাইন্যান্স বিল। এরপরে চলুন পরের পয়েন্টে যাওয়া যাক, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স। তো যদি খুব সহজ কথায় বলি, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হলো সরকার টাকা খরচ করে নতুন কিছু তৈরি করে বা পুরনো কোনো জিনিস যেটা রয়েছে সেটাকে আরো বড় করে এবং যেগুলো বহু বছর কাজে লাগে। এবং এইখান থেকে কি হয়, এইখান থেকে সরকার ভবিষ্যতের জন্য কিন্তু আয়ও করে, মানে এটা হচ্ছে ভবিষ্যতের জন্য বিনিয়োগ। এবং কি কি পড়ে ক্যাপেক্স এর মধ্যে? এই রাস্তা রয়েছে, ব্রিজ রয়েছে, রেল লাইন রয়েছে, এগুলো বানানো, তার সঙ্গে সঙ্গে হাসপাতাল, স্কুল, এয়ারপোর্ট এগুলোকে তৈরি করা, তারপরে সরকারি ফ্যাক্টরি, পাওয়ার প্ল্যান্ট এগুলো তৈরি করা, রাজ্য সরকার বা পিএসইউ কে লোন দেওয়া বা সরকারি কোম্পানির শেয়ারে বিনিয়োগ। সহজ উদাহরণ দিয়ে দেখে নিই, সরকার কি করলো, একটা নতুন মেট্রো রেল বানালো, এতে আজকে টাকা খরচ হচ্ছে কিন্তু আগামী 20 থেকে 30 বছর মানুষ ব্যবহার করবে। এটাই হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর এটাও মনে রাখুন, এই ক্যাপেক্স হলে কি হয়, ভবিষ্যতের উন্নতি হয়, চাকরি তৈরি হয়, দেশের যে গ্রোথ সেটা কিন্তু বাড়ে। তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার বা সরকারের কাছে যে রেভিনিউ আসছে সেগুলো কোথায় খরচ হচ্ছে। তো এই রেভিনিউ এক্সপেন্ডিচার এটা হচ্ছে প্রতিদিনের চলতি খরচ। তো এটা শুধুমাত্র খরচাই হয়ে যায়, এখান থেকে কিন্তু সরকারের নতুন করে কোনো ইনকাম হয় না। যেমন কি কি পড়ে এর মধ্যে, এই সরকারি কর্মচারীদের স্যালারি, তার সঙ্গে সঙ্গে পেনশন পড়ে, তারপরে সাবসিডি, এই সরকার যে কম দামে রেশন দিচ্ছে, এলপিজিতে ভর্তুকি দিচ্ছে, তারপরে সারের উপর ভর্তুকি দিচ্ছে, এগুলোই রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। তার সঙ্গে সঙ্গে কি কি রয়েছে, এই বিদ্যুৎ বিল, অফিস খরচ, এই সরকার যে বিভিন্ন বিল্ডিং ব্যবহার করছে তার তো বিল দিতে হয়, এই বিদ্যুৎ বিল বলুন বা ভাড়া বলুন সেগুলো পড়ে। তার সঙ্গে সঙ্গে সরকার যে লোন নিয়ে রেখেছে তার উপর যে ইন্টারেস্ট দিতে হয়, সেই যে ইন্টারেস্ট পেমেন্ট সেটাও এই রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। যদি সহজ উদাহরণ দেখে নিই, এই স্কুলের শিক্ষককে মাসে মাসে বেতন দেওয়া, মানে আজকে বেতন দিলাম, কাজ কিন্তু শেষ হয়ে গেল, এখান থেকে আগামী দিনের জন্য নতুন কোনো সম্পদ তৈরি হয় না, তাই হচ্ছে এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। আর এটাও মনে রাখুন, এই রেভিনিউ এক্সপেন্ডিচার এটা হচ্ছে দরকারি খরচ, কিন্তু এখান থেকে কোনো গ্রোথ কিন্তু তৈরি হয় না। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে ফিসকাল ডেফিসিট, মানে রাজকোষের যে ঘাটতি সেটা। যদি খুব সহজ কথায় বলি, যখন সরকারের আয় বা ইনকাম খরচের থেকে কম হয়, মানে সরকারের কাছে এই ঘাটতি দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে ফিসকাল ডেফিসিট। আর এই ঘাটতি মেটাতে সরকারকে কি করতে হয়, এই সরকারকে কিন্তু ধার নিতে হয়। তো একটা সহজ উদাহরণ দিয়ে এটা বুঝে নিই। ধরুন সরকারের আয় 100 টাকা এবং সরকারের খরচ হচ্ছে 130 টাকা, তো কত টাকা ঘাটতি হচ্ছে, এই 30 টাকা ঘাটতি হচ্ছে এবং সরকার কি করবে, এই 30 টাকা এটা ধার নিল এবং এই 30 টাকাই হচ্ছে ফিসকাল ডেফিসিট। আর এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এটা বেশি হলে ঋণ বাড়ে। সরকার এই যে 30 টাকা নিল লোন হিসাবে, সরকারকে তো তার উপর ইন্টারেস্ট দিতে হবে। তো এই ফিসকাল ডেফিসিট এটা যত কম হয় তত কিন্তু সেই ইকোনমি সেটাকে হেলদি ধরা হয়। তারপরে রয়েছে প্রাইমারি ডেফিসিট, মানে প্রাথমিক ঘাটতি। খুব সহজ কথায় যদি বলি, এই যে প্রাইমারি ডেফিসিট সেটা বলে সরকারের আজকের খরচের সমস্যা, মানে পুরনো যে ঋণ তারা নিয়ে রেখেছে সেই বাবদ যে সুদ দিচ্ছে, মানে ধরুন আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে এই ডেফিসিট মেটাবার জন্য এই সরকার কোনো ঋণ নিয়েছিল, তার যে সুদ দিচ্ছে সেটাকে এর আগের যে পয়েন্টটা আলোচনা করলাম ফিসকাল ডেফিসিট, সেখান থেকে বাদ দিলে এই যে প্রাইমারি ডেফিসিট সেটা বেরোয়। তো এই প্রাইমারি ডেফিসিট এর ফর্মুলা কি, এই ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। কারণ এই যে ইন্টারেস্ট সেটা তো সরকার এই বছর নিচ্ছে না, আগের বারে নেওয়া ছিল এবং সেইগুলোর জন্য তারা ইন্টারেস্ট পেমেন্ট করছে। সহজ উদাহরণ দেখে নিই, এর আগে ফিসকাল ডেফিসিট সেটা কত ছিল, 30 টাকা ছিল। ধরুন তার থেকে এই সরকার ইন্টারেস্ট পেমেন্ট করছে 10 টাকা, তো এই প্রাইমারি ডেফিসিট দাঁড়াবে 30 মাইনাস 10 মানে হচ্ছে 20 টাকা। মানে সরকার আজকে নিজের কাছে 20 টাকা বেশি খরচ করছে।
কেন এটা গুরুত্বপূর্ণ? তো এটা থেকে এই জিনিসটা আমরা ভালোভাবে বুঝতে পারি যে সরকার নিজের খরচ সেটা ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছে কিনা, এবং এটা ভবিষ্যৎ অর্থনীতির ইঙ্গিত দেয়। তারপরে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে রেভিনিউ ডেফিসিট, মানে রাজস্ব ঘাটতি। খুব সহজ কথায় যদি বলি, সরকার যখন এই দৈনন্দিন খরচ চালানোর টাকাও, এই দৈনন্দিন আয় যেমন এই ট্যাক্স থেকে জোগাড় করতে পারছে না, তখন সেটাকে বলা হয় রেভিনিউ ডেফিসিট। তো এই টেকনিক্যাল ভাবে রেভিনিউ ডেফিসিট মানে কি? রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট। একটা সহজ উদাহরণ দিয়ে দেখে নিই। ধরুন সরকারের ট্যাক্স বাবদ আয় করছে 100 টাকা, এবং খরচের সময় এই যে দৈনন্দিন খরচ ছিল, যেমন স্যালারি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ভর্তুকি বা সাবসিডি, সেখানে খরচ হয়ে যাচ্ছে 120 টাকা। তো যে ট্যাক্স থেকে আয় এবং স্যালারি সাবসিডি বাবদ খরচ, তার যে ডিফারেন্স 20 টাকা হয়ে যাচ্ছে, সেটাকেই বলা হয় রেভিনিউ ডেফিসিট। কেন এটা খারাপ? কারণ তখন কি হচ্ছে, সরকারকে ধার করে কিন্তু এই স্যালারি সেটা দিতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভর্তুকি দিতে হচ্ছে, মানে ভবিষ্যতের জন্য কোনো টাকা থাকছে না। এবার চলুন পুরনো কিছু পয়েন্ট একবার ঝালাই করে নেওয়া যাক। ক্যাপেক্স মানে কি? ভবিষ্যতের জন্য খরচ। তারপরে রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা মানে হচ্ছে দৈনন্দিন খরচ। তারপরে ফিসকাল ডেফিসিট, মানে সরকারের মোট ঘাটতি। প্রাইমারি ডেফিসিট, এটা মানে হচ্ছে সুদ বাদ দিয়ে যে ঘাটতি রয়েছে সেটা। এবং তারপরে রেভিনিউ ডেফিসিট, মানে দৈনন্দিন যে খরচ, যেমন এই স্যালারি, সাবসিডি, এখানেই ঘাটতি দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে রেভিনিউ ডেফিসিট। এর পরের যে পয়েন্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রস ফিসকাল ডেফিসিট। এই গ্রস ফিসকাল ডেফিসিট এটা হচ্ছে একটা অর্থ বছরে বা ফাইন্যান্সিয়াল ইয়ারে সরকারের মোট খরচ মেটাতে যত টাকা ধার নিতে হয় সেই মোট পরিমাণ। এটা কখন হয়? যখন সরকারের ট্যাক্স এবং অন্যান্য যে আয় রয়েছে সেটা সরকারের সব খরচ মেটানোর জন্য যথেষ্ট হয় না, তখন সরকারকে বাজার থেকে ধার নিতে হয়। একটা উদাহরণ ধরে নিন, সরকারের মোট খরচ হচ্ছে 40 লক্ষ কোটি টাকা এবং সরকারের মোট আয় হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। তাহলে ঘাটতি কত দাঁড়াচ্ছে? 12 লক্ষ কোটি টাকা। তো এই যে 12 লক্ষ কোটি টাকা, সেটা হচ্ছে গ্রস ফিসকাল ডেফিসিট। এর পরের যে জিনিসটা সেটাও এর সঙ্গে কানেক্টেড, সেটা কি? সেটা হচ্ছে নেট ফিসকাল ডেফিসিট। তো এই নেট ফিসকাল ডেফিসিট মানে কি? এর আগে আমরা কি বার করেছিলাম? গ্রস ফিসকাল ডেফিসিট। তো সেই গ্রস ফিসকাল ডেফিসিট থেকে কোন জিনিসটা বাদ যাবে? সরকার যে টাকা ঋণ হিসাবে অন্যকে দিয়ে রেখেছে বা সরকারি লেন্ডিং, সেটা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই হচ্ছে নেট ফিসকাল ডেফিসিট। তো এই নেট ফিসকাল ডেফিসিট এর ফর্মুলা কি? গ্রস ফিসকাল ডেফিসিট মাইনাস নেট লেন্ডিং। তো এই নেট লেন্ডিং মানে কি? মানে সরকার রাজ্য সরকারগুলোকে ঋণ দিল, তার সঙ্গে সঙ্গে পিএসইউ বা অন্যান্য সংস্থাকে লোন দিল, মানে এই টাকা আবার সরকারের কাছে কিন্তু ভবিষ্যতে ফেরত আসবে। যদি উদাহরণ দিয়ে দেখি, এর আগে আমরা কি বার করেছিলাম? গ্রস ফিসকাল ডেফিসিট। তখন কত টাকা দাঁড়িয়েছিল? 12 লক্ষ কোটি টাকা। এবং সরকার ধরুন বিভিন্ন সংস্থাকে ঋণ দিয়েছে 2 লক্ষ কোটি টাকা। তো সেই 12 লক্ষ কোটি থেকে এই 2 লক্ষ কোটি এটা বাদ যাবে, মানে দাঁড়াবে এই 10 লক্ষ কোটি। তার মানে হচ্ছে সরকারের ওপর প্রকৃত যে ঋণের চাপ সেটা হচ্ছে 10 লক্ষ কোটি। এর পরের যে জিনিস সেটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস। তো এই ক্যাপিটাল রিসিপ্ট এটা হচ্ছে সরকারের এমন একটা আয় যেটা ঋণ তৈরি করে অথবা আগের ঋণ কমায়, আর এই আয় সাধারণত নিয়মিত কিন্তু হয় না। এবং এই ক্যাপিটাল রিসিপ্টের প্রধানত তিনখানা অংশ রয়েছে। প্রথমত বোরোইং বা ধার করা। এর মধ্যে কি কি পড়ে? যেমন এই বন্ডস, তার সঙ্গে সঙ্গে ট্রেজারি, এইগুলোর মাধ্যমে ধার নেয়। তারপরে ডিস ইনভেস্টমেন্ট রয়েছে, যখন সরকার এই পিএসইউ যে শেয়ার সেগুলো বিক্রি করে। এবং তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে লোন রিকভারিজ, মানে আগের দেওয়া যে ঋণ সেটা সরকার ফেরত পায়। যদি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, এই সরকার বন্ড ইস্যু করে 5 লক্ষ কোটি টাকা ধার নিল, পিএসইউ শেয়ার বিক্রি করে 1 লক্ষ কোটি টাকা পেল, এবং রাজ্য সরকার থেকে পুরনো লোন ফেরত পেল 50,000 কোটি টাকা। এগুলো সবই হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস। এই ক্যাপিটাল রিসিপ্টস কেন গুরুত্বপূর্ণ? এটাই ফিসকাল ডেফিসিট, এটা হিসেব করতে লাগে। সরকার কতটা ধার নিচ্ছে সেটা বোঝা যায়, এবং বাজেটের সাস্টেনেবিলিটি বোঝার জন্য এটা জরুরি। এবং এক নজরে এগুলো মনে রাখুন, এই গ্রস ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে সরকারের মোট ধার, নেট ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে সরকারের মোট ধার মাইনাস সরকার দেওয়া লোন, এবং ক্যাপিটাল রিসিপ্ট এটার মানে হচ্ছে সরকার যে বন্ড ইস্যু করে ধার নিয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিস ইনভেস্টমেন্ট করেছে, এবং সরকারি দেওয়া লোন যেটা রিকভার হয়েছে সেটা। এরপরে আসে রেভিনিউ রিসিপ্টস। এই রেভিনিউ রিসিপ্ট হচ্ছে সরকারের সেই আয় যেগুলো আসছে ট্যাক্স এবং নন ট্যাক্স এই উৎসগুলো থেকে, এবং এই আয়ে কোনো ঋণ কিন্তু সরকারের তৈরি হয় না। সহজভাবে যদি আমরা কথা বলি, সরকারের নিয়মিত আয় যেটার উপর সরকারের কোনো ঋণ তৈরি হচ্ছে না, সেটাই হচ্ছে রেভিনিউ রিসিপ্ট। এবং এই রেভিনিউ রিসিপ্ট এর দুখানা অংশ থাকে। এক নম্বর হচ্ছে ট্যাক্স রেভিনিউ, এবং এই ট্যাক্স রেভিনিউ এর মধ্যে বিভিন্ন জিনিস পড়ে, যেমন এই ইনকাম ট্যাক্স পড়ে। আপনি যে মাসে মাসে ইনকাম করছেন, সরকার একটা ট্যাক্স কেটে নিচ্ছে, সেটাই ইনকাম ট্যাক্স। তার সঙ্গে সঙ্গে কর্পোরেট ট্যাক্স রয়েছে, জিএসটি রয়েছে, কাস্টম ডিউটি রয়েছে, এক্সাইজ ডিউটি রয়েছে। এবং তারপরে 2 নম্বর হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। এর মধ্যে বিভিন্ন ফিস থাকে, বিভিন্ন ফাইন থাকে, সরকার লোন দিয়েছিল সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে সেই জিনিসটা থাকে। তার সঙ্গে সঙ্গে এই সরকারি অনেক কোম্পানি মার্কেটে তো লিস্টও রয়েছে, তো সেখান থেকে যে ডিভিডেন্ড পায় সেটাও তো সরকারের ঘরে যাচ্ছে, সেই ইনকাম থাকে। এবং তার সঙ্গে সঙ্গে সরকার যে বিভিন্ন লাইসেন্স দেয় তার ফিও থাকে। যদি উদাহরণ দিয়ে দেখি, এই ইনকাম ট্যাক্স থেকে 10 লক্ষ কোটি টাকা সরকার পেলো,
জিএসটি থেকে 12 লক্ষ কোটি টাকা পেল এবং পিএসইউ ডিভিডেন্ড থেকে 1 লক্ষ কোটি টাকা পেল। এগুলো সবই রেভিনিউ রিসিপ্ট। এতে কিন্তু সরকারের ঋণ বাড়ছে না। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সেস। এই ডাইরেক্ট ট্যাক্সেস হলো সেই কর যেগুলো সরাসরি কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি সরকারকে দিচ্ছে এবং এর যে বোঝা সেটা কিন্তু অন্যের উপর চাপানো যায় না। সহজভাবে যদি আমরা কথা বলি, যে ট্যাক্স নিজে দিচ্ছি বা নিজেই বহন করছি সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। এই ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ কি? ইনকাম ট্যাক্স মানে ব্যক্তির আয়ের উপর, তার সঙ্গে সঙ্গে কর্পোরেট ট্যাক্স এটা হচ্ছে কোম্পানির লাভের উপর, এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স রয়েছে। যেমন আমরা মার্কেটে ইনকাম করছি, তো সেই প্রফিটের উপর যে ট্যাক্স, সেই ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটাও সরকারের ঘরে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি এটা রয়েছে। যদি উদাহরণ হিসেবে কথা বলি, আপনার বেতন থেকে সরাসরি ইনকাম ট্যাক্স সেটা কাটা হচ্ছে, কোম্পানি তার প্রফিটের উপর সরকারকে কর্পোরেট ট্যাক্স দিচ্ছে। এই ট্যাক্স কিন্তু কেউ অন্যের উপর চাপাতে পারে না, মানে এটা নিজেকেই দিতে হবে, এবং তাই এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এই ইনডাইরেক্ট ট্যাক্স হলো সেই কর যেগুলো বিভিন্ন জিনিস বা বিভিন্ন সার্ভিসের উপর বসানো হয়, এবং এটা মানুষের উপর সরাসরি বসানো হচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত এই জিনিসটা সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে। সহজভাবে যদি বলি, যে ট্যাক্স আমরা দোকানে গিয়ে দিচ্ছি সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এই ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ কি? জিএসটি রয়েছে, কাস্টম ডিউটি রয়েছে এবং এক্সাইজ ডিউটি, এবং বর্তমানে জিএসটির মধ্যে এক্সাইজ ডিউটি এটা থাকে। যদি উদাহরণ দিয়ে বোঝাই, আপনি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলেন, তাতে জিএসটি যোগ হলো 18 টাকা। আপনি মোট একটা দোকানদারকে কত টাকা দিলেন? 118 টাকা দিলেন। দোকানদার কি করবে? সরকারকে সেই যে জিএসটি সেটা জমা দিল, কিন্তু ট্যাক্সের যে দায় সেটা পড়লো আপনার উপর, কারণ যে জিনিসটা কিনলেন তার উপর কিন্তু এই জিএসটি হিসাব করেই লেখা ছিল। এটাই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এবার চলুন এর আগের কিছু পয়েন্ট একবার দেখে নিই। রেভিনিউ রিসিপ্ট মানে কি? সরকারের নিয়মিত আয়, এবং এটা দুটো প্রকারে আছে। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স মানে সরাসরি আয়ের উপর যে কর, এবং তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স মানে বিভিন্ন জিনিসপত্র এবং বিভিন্ন সার্ভিসের উপর যে ট্যাক্স আমরা সরকারকে দিচ্ছি। এর পরের যে জিনিসটা সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তো এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এটা হচ্ছে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বলতে পারেন প্রধান হিসেব। তো এতে কি কি থাকে? সরকারের সব রেভিনিউ রিসিপ্ট মানে ট্যাক্স প্লাস নন ট্যাক্স এর যে টাকাগুলো সেগুলো সব লেখা থাকে। সরকারের নেওয়া সব বোরিং বা সরকার যে ধার নিচ্ছে টাকা সেইগুলো লেখা থাকে। সরকার যে লোন দিচ্ছে সেখান থেকে যে সরকার টাকা পাচ্ছে সেটাও লেখা থাকে। অর্থাৎ সরকারের প্রায় সব টাকা প্রথমে এই ফান্ডেই জমা হয়, এবং এই ফান্ড থেকেই পরে খরচ হয়। সরকার যে বিভিন্ন খরচ করছে না বিভিন্ন খাতে, সবগুলো খরচ যাচ্ছে এই জমা টাকা থেকেই, এবং এখান থেকে খরচ করতে গেলে পার্লামেন্টের অনুমোদন কিন্তু বাধ্যতামূলক। তবে এর মধ্যেও অল্প কিছু ব্যতিক্রমী খরচ থাকে, সেগুলো কিন্তু খুবই কম। যার মধ্যে একটা রয়েছে কন্টিনজেন্সি ফান্ড, মানে ধরুন সরকারের হঠাৎ করে কোনো টাকার দরকার পড়েছে, যেমন এই প্রাকৃতিক দুর্যোগ, তার সঙ্গে সঙ্গে বড় কোনো দুর্ঘটনা ঘটেছে যেখানে চিকিৎসার দরকার, তার সঙ্গে সঙ্গে জরুরি মেরামত বা এই ক্ষতি রিপেয়ার, এইখানে যে টাকাগুলো যায় সেগুলো হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। এবং তারই সঙ্গে সঙ্গে আর একটা জিনিসে এই টাকা যায়, সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট, মানে সরকার যে টাকা নিজের বলে ধরে না কিন্তু অস্থায়ীভাবে নিজের কাছে রাখে। যেমন এই প্রভিডেন্ট ফান্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে মল সেভিংস রয়েছে, ডিপোজিট রয়েছে। এই জিনিসগুলো, এই দুটো ছাড়া বাকি সব খরচ কিন্তু এখান থেকেই হয়। যদি সহজ উদাহরণের কথা বলি, এই ইনকাম ট্যাক্স, জিএসটি এইগুলোই কনসলিডেটেড ফান্ডের মধ্যে পড়ে। তারপরে গভর্নমেন্ট বন্ড থেকে ধার, এটাও কনসলিডেটেড ফান্ডের মধ্যে পড়ে। আর যদি খরচের কথা বলি, এই রাস্তা, তার সঙ্গে সঙ্গে রেল, স্যালারি, ডিফেন্স এর যে খরচগুলো সেগুলো এখান থেকেই হয়। তারপরে আরো একটা জিনিস শুনতে পাবেন, সেটা হচ্ছে কাস্টমস ডিউটি। এই কাস্টম ডিউটি হচ্ছে এমন একটা ট্যাক্স যেগুলো কোনো জিনিস আমাদের দেশে ঢুকলে বা ইম্পোর্ট করতে গেলে বা দেশের বাইরে গেলে বা এক্সপোর্ট করতে গেলে দিতে হয়। আর এই ট্যাক্স এটা কারা দেয়? এই ইম্পোর্টাররা বা এক্সপোর্টাররা। এই কাস্টম ডিউটি কেন নেওয়া হয়? আমাদের ডোমেস্টিক যে ইন্ডাস্ট্রি রয়েছে সেটাকে রক্ষা করতে, তার সঙ্গে সঙ্গে এই যে ইম্পোর্ট সেটা কমাতে বা বাড়াতে, এবং তারই সঙ্গে সঙ্গে সরকারের রেভিনিউ বাড়াতে। একটা উদাহরণ হিসেবে ধরে নিন, বিদেশ থেকে কেউ একটা মোবাইল আমদানি করছে, তো তার জন্য কিন্তু সরকারকে একটা কাস্টম ডিউটি দিতে হয়। এই ইম্পোর্টার প্রথমে এই যে ট্যাক্স সেটা সরকারকে দেয়, এবং পরে এই ইম্পোর্টার তারা কি করতে পারে? এটা দাম বাড়িয়ে পাবলিকের কাছ থেকে কিন্তু টাকা তুলতে পারে। তো এই জন্যই দেখবেন আমাদের দেশে একটা জিনিসের যে দাম, অন্যান্য দেশে সেই একই জিনিসের যে দামের পরিমাণ সেটা কিন্তু ওঠাপড়া করে। তারপরে তো জিডিপি, এই জিনিসটাও বারবার শুনবেন। এই জিডিপির মানে কি? একটা নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর ধরা হয়, দেশের ভিতর উৎপাদিত সব জিনিসপত্র এবং সার্ভিসের মোট যে মূল্য সেটাই হচ্ছে জিডিপি, মানে দেশের মোট উৎপাদনের যে মান সেটাকেই জিডিপি বলা হয়। আর এই বাজেটের সঙ্গে জিডিপি এটা কেন গুরুত্ব
গুরুত্বপূর্ণ। এই যে ফিসক্যাল ডেফিসিট সেটাকে কিন্তু সাধারণত এই জিডিপির পার্সেন্টেজ হিসেবেই বলা হয় এবং এটা থেকে গভর্নমেন্টের স্পেন্ডিং এর যে আকার সেটা বোঝা যায়। দেশের অর্থনীতি বড় না ছোট সেটা বোঝা যায়। ধরে নিন আমাদের যে জিডিপি সেটা 300 লক্ষ কোটি টাকা এবং সেখানে ফিসক্যাল ডেফিসিট এটা হচ্ছে 15 লক্ষ কোটি। তো সেই যে ফিসক্যাল ডেফিসিটের পার্সেন্টেজ ক্যালকুলেট হবে সেটা কিন্তু সেই জিডিপি দিয়েই ক্যালকুলেট হবে। তো 5% হচ্ছে 15 লক্ষ কোটি, মানে বর্তমানে এই যে ফিসক্যাল ডেফিসিট সেটা হচ্ছে জিডিপির 5%। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এই কর্পোরেট ট্যাক্স হচ্ছে সেই ট্যাক্স যেই ট্যাক্সটা কোনো কোম্পানি বা ফার্ম তাদের যে প্রফিট রয়েছে তার ওপর থেকে সরকারকে দেয়। কে দেয়? এটা প্রাইভেট কোম্পানি দেয়, তার সঙ্গে সঙ্গে পাবলিক কোম্পানি দেয়। উদাহরণ হিসেবে ধরে নিন একটা কোম্পানির প্রফিট 100 কোটি টাকা, কর্পোরেট ট্যাক্স রেট 25%, মানে সেই কোম্পানি সরকারকে দেবে 25 কোটি টাকা। আর এই কর্পোরেট ট্যাক্স এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটাই হচ্ছে সরকারের সব থেকে বড় রেভিনিউ সোর্স। তার সঙ্গে সঙ্গে এটা বিজনেসের যে গ্রোথ এবং ইনভেস্টমেন্ট তার উপর প্রভাব ফেলে। এবং এরপরের শেষ যে টার্ম রয়েছে সেটা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। এই ডিসইনভেস্টমেন্ট এর মানে কি? সরকার যখন নিজের আন্ডারে থাকা কোম্পানি বা এই পিএসইউ কোম্পানি তাদের শেয়ার সেগুলো বিক্রি করে। আর এই সরকার ডিসইনভেস্টমেন্ট কেন করে? টাকা তোলার জন্য করে, ফিসক্যাল ডেফিসিট সেটা কমানোর জন্য করে, তার সঙ্গে সঙ্গে পিএসইউ এর এফিসিয়েন্সি বাড়াতে করে। যেমন কি যদি উদাহরণ হিসেবে বলি, সরকার কি করেছে এর আগে এলআইসি, ওএনজিসি, আইওসি এই ধরনের যে সরকারি কোম্পানিগুলো তাদের শেয়ার বিক্রি করেছে, মানে শেয়ার মার্কেটে এনেছে এবং বাজার থেকে যে টাকা পেলো সেটাই সরকারের ক্যাপিটাল রিসিপ্ট। তো পুরোনো কিছু টার্ম চলুন একবার ঝালিয়ে নেই। কনসলিডেটেড ফান্ড মানে কি? এটা হচ্ছে সরকারের মেন ব্যাংক অ্যাকাউন্ট। তারপরে কাস্টম ডিউটি, যেমন এই ইম্পোর্ট ট্যাক্স রয়েছে, এক্সপোর্ট ট্যাক্স রয়েছে এগুলো। তারপরে রয়েছে জিডিপি মানে দেশের মোট উৎপাদন। তারপরে কর্পোরেট ট্যাক্স মানে কোম্পানির লাভের ওপর এই সরকার কত ট্যাক্স নিচ্ছে। এবং তারপরে রইল ডিসইনভেস্টমেন্ট মানে সরকারি যে শেয়ার সেগুলো বিক্রি করা। তো এরকমই কিছু গুরুত্বপূর্ণ টার্ম আপনারা এই বাজেটে বারবার শুনতে পারবেন। তো যদি একবার এই ভিডিওটা দেখে পুরোটা না ক্লিয়ার হয় তাহলে আরেকবার দেখে নিতে পারেন। দরকার হলে এই ছোট ছোট পয়েন্টগুলো একটা নোটবুকে নোটও করে রাখতে পারেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার মনে রাখতে অনেক সুবিধা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।